মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে অনেকগুলো প্রশ্নই আছে, আপনার কাছ থেকে জানবো। কিন্তু প্রথম যে জিনিসটা আমি জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যেমনটি শহীদুল ইসলাম বাবুল বললেন যে আমরা সবাই, মানে আপনারা সবগুলো রাজনৈতিক দলই সমর্থন দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তিনি যখন দায়িত্ব নেন। এরপর আমার পেশার কারণে আমাকে অনেক নেতার সাথে কথা বলতে হয়, কিন্তু আমি দেখি যে বিএনপি নেতাদের মধ্যে এই একটা আঘাতের জায়গা যেন তারা আসলেই প্রকাশ করে, এবং সেই আহত হবার জায়গাটাকে আমার কাছে অনেকটা মনে হয় যে সত্যিই তারা রাজনৈতিক না, যেমন রাজনীতিবিদরা রাজনৈতিক বুলি অনেক সময় দেন, বক্তব্য দেন, ব্যাপারটা এরকম না। তারা যেন ঠিক আঘাতের জায়গা থেকেই বলে যে তিনি বিএনপিকে একটু অন্যভাবে দেখছেন, তিনি আসলে অন্য দলগুলোকে, বিশেষ করে এনসিপির প্রতি তিনি দুর্বল। এগুলো অনেকটা আপনি জানেন ইতিমধ্যে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হলো, যাকে নিয়ে, যাকে প্রশ্নের ঊর্ধ্বে আমরা রাখতে চাই, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসলো এখন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যে আসলে সামনে এটা কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করবে কিনা? একটা বিশ্বাস ভঙ্গের বা বিশ্বাসের চির তো ধরেছে, এটা তো সত্য, এটা তো আমরা বুঝতে পারছি। একজন অপরজনকে যে ভাষায় কথা বলছে, এটা তো আগে হয় নাই। তো এই বিশ্বাসের চিরটা কেন ধরলো? প্রথম কথা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যিনিই বসবেন তার একটা সমালোচনা হবেই। কারণ তাকে তো আমরা সমালোচনা করছি এজন্য না যে তিনি পদত্যাগ করে চলে যান বা ইত্যাদি কারণে। আমরা হতে পারে তার সমালোচনাকে তো উনিও ওয়েলকাম করেছেন, উনি বলেছেন আপনারা আমাকে ভুল ধরিয়ে দেন। তো আমাদের সমাজে যেটা সমস্যা হয় যে আপনি চান যে আপনার ভুল ধরিয়ে দিই, আবার যখন ভুল ধরিয়ে দিই তখন আবার আপনি রাগ করেন, তখন আপনি আবার মনোকষ্ট পান। এই বিষয়গুলো থাকে। আমরা একটা বিপদে আছি, আমরা যেহেতু মাঝামাঝি জায়গায় আছি। আমরা যখন সরকারের কোনো দোষ ত্রুটি ধরছি, তখন আমাদেরকে মানে আঘাত করা হয় যে আপনারা মনে হয় বিএনপির কাছ থেকে সিট পাওয়ার জন্য, বিএনপিকে খুশি করার জন্য এটা করছেন কিনা। আবার যখন দেখা যায় যে আমরা বিএনপির কোনো সমালোচনা করছি, তখন তারা বলছে আপনারা তো সরকারের দালালি করছেন মনে হয়। তো এই অসুবিধাগুলো রাজনীতির বাস্তব সমস্যা। আপনি যেটা বলেছেন, আমি একটু এটার ভেতরে যাওয়ার চেষ্টা করেছি যে কোথায় এই সমস্যাটা হলো। যেখানে আপনি জানেন যে শেখ হাসিনা পদ্মা সেতু থেকে দুজন মানুষকে ফেলে দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া, আরেকজন হচ্ছেন প্রফেসর ইউনূস। তাহলে এই দুইজন তো শেখ হাসিনার একটা কমন এনিমি, এবং আমাদেরও এই দুইটা একটা ঐক্যের জায়গা, একটা জায়গা থেকে। তো সেখানে আমরা কিছুদিন আগেও দেখেছি বেগম খালেদা জিয়া যখন আপনার সেনা দিবস উপলক্ষে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গিয়েছেন, প্রফেসর ইউনূস ওনাকে যথেষ্ট সম্মানের সাথে গ্রহণ করেছেন, এবং ওনার বিদেশে চিকিৎসা দিতে যাওয়ার বিষয়ে ডক্টর ইউনূস যথেষ্ট সাপোর্ট করেছেন, এবং উনি যখন ফিরে এসেছেন তাকে যথাযথ সম্মান মর্যাদার সাথে তাকে রিসিভ করার ব্যবস্থা করেছেন সরকারিভাবে। তা আমরা যেটা দেখেছি যে মানে একটা তো হচ্ছে যে সরকারি ক্ষমতার একটা দ্বন্দ্ব আছে, কারণ এই সরকারকে অনেকগুলো নিয়োগ, বদলি, তার পদোন্নতি এগুলো দিতে হয়েছে। তো এইখানে যে জায়গাটা আলোচনায় আসে না সাধারণত, যেমন ধরেন মামলা প্রত্যাহার হয়েছে, সবারই মামলা প্রত্যাহার হয়েছে, ডক্টর ইউনূসের মামলাও প্রত্যাহার হয়েছে, বিএনপি নেতৃবৃন্দ সকলের মামলা প্রত্যাহার হয়েছে, কিছু মামলা হয়তো দেরি হয়েছে ইত্যাদি ইত্যাদি। জামাতের নেতাদেরও মামলা প্রত্যাহার হয়েছে, তাদেরগুলো আইনগতভাবে গিয়েছে, আমাদেরও মামলা প্রত্যাহার হয়েছে, আমরা জেলে ছিলাম, জেল থেকে মুক্তি পেয়েছি। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখেছি যে প্রফেসর ইউনূসের কেউ সমালোচনা করছে না, কারণ যে যা হারিয়েছিল, যার যেখানে ক্ষতি ছিল সবাই রিকভারি করেছে। বরং কারণ আপনি মামলা প্রত্যাহারে যদি আপনি একটা টুল হিসেবে ব্যবহার করেন, তাহলে পরিমাপ করতে পারবেন না। কারণ এনসিপি যারা আছে নেতা, তাদের তো আর আগের কোনো মামলা ছিল না যে তাদেরটা দ্রুত বেশি যাবে, কিন্তু যে জায়গাটাই পরিমাপ করার আছে সেই জায়গা থেকে এই কথাগুলো আসছে। এই জায়গায় আমি কখনো দেখি নাই যে খুব বড় ধরনের মানে অভিযোগ যে ডক্টর ইউনূস আমাদেরকে এটা করেন নাই, আমাদের এটা করেন নাই। কিছু জায়গায় অভিযোগ আছে, আপনি জানেন যে সারা দেশে আইন অঙ্গনে আপনার জিপি, পিপি এগুলো নিয়োগের ব্যাপার আছে। এখানে আমি যতটুকু জানি ম্যাক্সিমাম পিপি বিএনপি পন্থী লোকেরাই নিয়োগকৃত হয়েছেন। প্রশাসনে একটা মিসট্রাস্ট বা ট্রাস্ট ডেফিসিট আছে, যে যারা নির্যাতিত হয়েছিলেন তাদের অনেকের পদায়ন ঠিক মতো হয় নাই, সেই সমস্ত জায়গায় এখনও ফ্যাসিবাদের লোকেরা আছে। এটা বিএনপি বা অন্যান্যদের, আমাদেরও একটা অভিযোগ আছে সমস্ত জায়গায়। এখানে আমি একটু বলি, কথাটা আমি এর আগেও শুনেছি যে বিভিন্ন জায়গায় পিপি বিএনপি পন্থী আছে। তো এখানে বিএনপি পন্থী আছে বা জামাতপন্থী আছে, এনসিপি পন্থী তো হওয়ার খুব একটা সুযোগও নেই এখন। প্রসঙ্গটা তো এসেছে আসলে এটা নিয়ে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এনসিপির প্রতি দুর্বলতা আছে। আমার দিক থেকে দুর্বলতা থাকার কোনো সমস্যা নেই, আমি রেডি টু অ্যাকসেপ্ট ইট। কিন্তু বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, তারা যখন ইলেকশনে যাবে তারা খুবই ফেয়ার একটা অবস্থা দেখতে চায়। সেই জায়গা থেকে আমাদের আলোচনাটা যে আসলে এখানে তাহলে ওনার কি করণীয়। না, এখানে যেটা হচ্ছে, যেহেতু এখানে একটা গ্রে এরিয়া আছে, যেমন ধরেন এনসিপির নেতাকে নাহিদ, উনি তো
উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, এবং আপনার মনে থাকার কথা ডক্টর ইউনূসকে রিসিভ করেছেন কে? যখন উনি বাংলাদেশে আসলেন, নাহিদ রায় তো রিসিভ করেছে, এবং উনি কিন্তু বলেছেন এরা আমাদের নিয়োগকর্তা। সুতরাং এখানে আপনি হঠাৎ করে তাদের সম্পর্কের জায়গাটাকে তো মুছে ফেলতে পারবেন না, এবং এই সম্পর্কের জায়গাটা যখন এনসিপিতে টার্ন করলো, পলিটিক্যাল পার্টি আকারে টার্ন করলো, তখন কিন্তু এই জায়গায় একটা সন্দেহ, সংশয়, অভিযোগ তোলার সুযোগ আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে, যেমন ধরেন সেদিন নাহিদকে ডেকে প্রফেসর ইউনূস কথা বলেছেন, তো প্রফেসর ইউনূস তো এরকম ধরেন মির্জা ফখরুল সাহেবকেও তো ডেকে কথা বলেছেন, তাহলে তো ওনাকে বলা যেতে পারে যে উনি বিএনপির প্রতিও বায়াস, তাই না? তো সুতরাং এই জায়গাগুলোতে খুব কিন্তু বেশি যে সময়টা কথা বলছেন খুব সম্ভবত এখানে শহীদুল ইসলাম বাবুল আছেন, তিনি অ্যাড করবেন। আমি যতদূর জানি যে সেই সময়টাতে বিএনপি থেকে দেখা করতে চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পাননি, এরকম একটি অভিযোগ আমি শুনেছিলাম তাদের পক্ষ থেকে। বললাম তো যে এইগুলো ছোট ছোট বিষয়, এগুলো মানে মেজর বিষয় না। আমি যেটা পেয়েছি, এটা বাবুল ভাই ভালো বলতে পারবেন, আমি একটা জায়গায় একটা বড় ধরনের মানে যেখান থেকে সূচনাটা সেটা পেয়েছি, সেটা হচ্ছে পুলিশের আইজি এবং ঢাকা পুলিশ কমিশনারের নিয়োগের বিষয়টা নিয়ে, তাদের বদলির বিষয়টা নিয়ে একটা বিএনপির সাথে একটা ছোট সম্পর্কের ছেদ ঘটেছে। সেটা কীরকম? এখানে যাদেরকে আইজি এবং পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, এরা কিন্তু বঞ্চিত ছিল দীর্ঘদিন, এবং বঞ্চনার প্রধান অভিযোগ ছিল এরা বিএনপি পন্থী লোক। আচ্ছা, এদেরকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, এদেরকে যখন পরিবর্তন করা হচ্ছিল, তখন দেখা গেছে যে রিটায়ার্ড 2 জন লোককে এসে সেখানে রিপ্লেস করা হয়েছে। তো এখানে বিএনপি বলেছিল যে আপনারা তাদেরকে পরিবর্তন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে সার্ভিং লোকদেরকে দেন, কারণ সার্ভিং লোকদের মধ্যে তারা অনেক দিনের নির্যাতিত, নিপীড়িত, তারা এখানে অনেক ভালো কাজ করতে পারবে, আপনারা মানে রিটায়ার্ডদেরকে দিবেন না। তো রিটায়ার্ডদেরকে দেওয়ার ব্যাপারে তখন গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা পজিটিভ লোক, এরাও নির্যাতিত, এই জন্য দেওয়া হয়েছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে সরকার কাকে নিয়োগ দিবে না দিবে, এটা তো তার একটা এখতিয়ার আছে। সুতরাং সে বলতেই পারে যে আমার কাজে বিএনপি আমার উপরে, এটার উপরে মানে আমার এখতিয়ারের উপরে বিএনপি হস্তক্ষেপ করছে বা বিএনপি চাপ সৃষ্টি করছে। আবার বিএনপি যেহেতু আপনার সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে, সে তো আপনাকে পরামর্শ দিতেই পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে একটা সম্পর্কের ছেদ ঘটেছে বলে আমি শুনেছি। তো এই জায়গাটা মাঝখানে কেউ একটা তো হয় যে সম্পর্ক ছেদ হলে কেউ না কেউ সম্পর্ক জুড়ে দিতে হয়, এখানে বরং সম্পর্ক ছেদটাকে আরও দূরত্ব বাড়িয়েছে। আমার মনে হয় যে শুধু আইজিপি এবং পুলিশ কমিশনের যে কথাটা বললেন সেটাই শুধু না, এরপরে বোধহয় নিয়োগ আরো বিষয়গুলো হয়েছে। এখানে যেটা দাঁড়িয়েছে আমি আপনাকে বলি, খোলামেলাভাবেই বলি, সেটা হচ্ছে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, সিনিয়র সদস্য যারা আছেন, এদের বেশিরভাগ লোকের সাথে বিএনপির সুসম্পর্ক আছে, এদেরকে আমরা সবাই চিনি। প্রফেসর আসিফ নজরুল বিএনপির সাথে খুবই সুসম্পর্ক, আদিলুর রহমান খান ওনাদের সাথে সুসম্পর্ক, এবং অন্যান্য আরও যারা আছে সবার সাথে বিএনপির, সালেউদ্দিন সাহেব, তারপরে আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ, ওনারা তো বিএনপি মহাসচিবের ব্যক্তিগত বন্ধুই, ক্লাসমেটই ওনাদের। কিন্তু সম্পর্কটা কেন গ্যাপ হলো? ইভেন এই যে আজকে যার ব্যাপারে বিএনপি খুব সিরিয়াসলি পদত্যাগ চাচ্ছেন, যে ডক্টর খলিল কিন্তু মানে বিএনপি সরকারের সাথে আগের সময়ে কিছুটা মানে আপনার মানে অনেকটা পরামর্শক হিসেবে কাজও করেছেন ঘনিষ্ঠভাবে। তো এখন এই গ্যাপগুলো কেন হয়েছে? গ্যাপগুলো হয়েছে সন্দেহ, সংশয়, অবিশ্বাস, এবং হয়তো আমাদের এখানে যেটা হয়, আমরা কথা দিয়ে মানুষকে একজন আরেকজনকে আঘাত করি। আমি যেটা দেখছি এখানে 3টা দূরত্বই এখানে প্রধান কারণ। একটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সাথে সরকারের দূরত্ব, বিএনপির সাথে সরকারের দূরত্ব, মাঝখানে এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেহেতু আজকের যুব সমাজের একটা প্রতিনিধি হিসেবে কাজ করছে, তারাও কিন্তু বিএনপির সাথে অনেক বাকযুদ্ধে জড়িয়ে গেছে। এখানে আমি একটু আপনাকে প্রশ্ন করি, আপনি যেটা বললেন সেনাবাহিনী প্রধানের সাথে সরকারের যে দূরত্বটা, এটা আমরা বেশ অনেকদিন হলো এই কথাগুলো শুনে আসছি, এবং এটা আমাদের শুনলে আমাদের ভেতর টেনশন হয়, আমরা এই ধরনের দূরত্ব দেখতে চাই না। কিন্তু দুঃখজনকভাবে দূরত্বটা মাঝে আমরা দেখলাম আরও অনেক বেড়ে গেছে, এখনও সেই টেনশনটা আছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই দূরত্বটা মিটিগেট করার জন্য সরকার উদ্যোগ না নিয়ে দূরত্বটা বাড়লো, এরকম কাজ কেন করতে গেল? আমি আপনাকে দুটো শব্দের ব্যাপারে বলি। একটা হচ্ছে অভিভাবকহীন, যেটা সেনাবাহিনী প্রধান উল্লেখ করেছেন তার একটা বক্তব্যে। আরেকটা শব্দ হচ্ছে এখতিয়ার বহির্ভূত, যেটা প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন। দেখেন, এই দুটো জিনিসকে আমরা, এই জিনিসগুলো এত সেন্সিটিভ যে আমরা পাবলিকলি আলোচনা করতে গেলে এগুলো আরও নতুন বিভেদ তৈরি করবে, সেই জন্য আমরা আলোচনাটা করতে চাই না। আমার কথা হচ্ছে, আপনার অধীনস্থ একজন সেনাপ্রধান যিনি এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং যার ফিল্ড লেভেলে এখনও আপনার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন হচ্ছে, তিনি নিজেকে অভিভাবকহীন মনে করলেন কেন? প্রফেসর ইউনূস পার্সোনালি ডেকে ওনাকে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি অভিভাবকহীন মনে করছেন কেন, আমি তো আপনার অভিভাবক হিসেবে, আমরা তো সবাই আছি, তাহলে এই জায়গাটা উনি কেন মনে করছেন? এটা তো ওনারাই সমাধান করবেন, এটা তো আপনি এখানে বলে পারবো না। 2 নম্বর হচ্ছে এখতিয়ার বহির্ভূত যদি কোনো কথা,
সেনাবাহিনী প্রধান বলে থাকেন, সেই কথাটাও তো উনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি এই জায়গাটা আপনার এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন। তারও কথা হচ্ছে এই কথাগুলো তো পাবলিক জানার কথা না, এই কথাগুলো তো ওনাদের আভ্যন্তরীণ জায়গায় আলোচনা হয়ে গেলেই ভালো হতো, আমরা খুশি হতাম। এখন দেখেন আমরা সবাই দেখছি, কিন্তু আমরা সবাই এই দূরত্বটা আরও বাড়িয়ে চলছি। আমরা কেউ সেনাবাহিনী প্রধানের পক্ষ হয়ে কথা বলছি, কেউ মানে প্রফেসর ইউনূসের পক্ষ হয়ে কথা বলছি, কেউ বলছি না যে এই দুইজন লোক একটা সিরিয়াস ক্রাইসিসের মধ্যে দায়িত্বে এসেছেন। দুইজন লোকের উপরে যথেষ্ট প্রেশার এবং ট্রমা আছে, সুতরাং ওনাদেরকে আমরা দোষ ত্রুটি না ধরে একে অপরের দিকে বিভেদ আঙ্গুলের না তুলে আমরা কেন বলছি না যে আপনারা এটা করেন। দেখেন এই 9 মাসে এই উদ্যোগটা আপনারাই বা কেন কেউ নিলেন না? আমরা এটাই তো একটা উদ্যোগ, এই যে আমরা যে বলছি এই জিনিসটা করেন, এবং আমরা যে উদ্যোগ নাই বলতে বিষয়টা তা না। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেদিন যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, তখন আমরা বলেছি যে আপনাদের এই দূরত্বগুলো আপনারা কমান, আপনারা এই দূরত্বগুলো দূর করেন, এবং আমরা কিছু চেষ্টাও করছি। দেখেন এখানে আরেকটা প্রধান ভার কেন্দ্র হচ্ছে বিএনপি, এবং বিএনপির নেতা যিনি তারেক রহমান, ওনার সাথেও আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। উনি কিন্তু বলেছেন যে হ্যাঁ এই দূরত্বগুলো দূর হওয়া দরকার, কিন্তু কথা হচ্ছে যে এই দূরত্ব দূরের চাইতে প্রধান হচ্ছে দূরত্বের একটা প্রধান কারণ হচ্ছে প্রতিদিন আপনি দেখবেন নানা ধরনের কথা আমাদের উপদেষ্টারাও বলছেন দূরত্ব সৃষ্টিকারী, বিএনপির নেতারাও আনফর্চুনেটলি ওনারাও বলছেন, সিনিয়র নেতারা অনেক কথা বলছেন। ঠিক তেমনিভাবে আমরা যারা টক শোতে কথা বলছি, আমরাও কিছু কিছু কথা মানে অসাবধানতা বশত এই দূরত্বটা তৈরি করছি। এখন কথা হচ্ছে দূরত্বে কী লাভ হবে, দূরত্বে কার লাভ হবে? আচ্ছা, ঢাকা শহর বন্ধ করে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে, ঠিক তেমনিভাবে হেফাজত ইসলাম ওরাও চাইলে ঢাকা শহর বন্ধ করে দিতে পারে। শুধু তাই না, আপনার জগন্নাথ কলেজের ছাত্ররাও ঢাকা বন্ধ করে দিতে পারে, সিটি কলেজের ছেলেরাও পারে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাও পারে, আপনার গার্মেন্টসের শ্রমিকরাও পারে। এখন আমরা যদি সবাই মনে করি যে ঢাকা শহর বন্ধ করতে পারি, এটাই আমার একটা ক্ষমতা, আমি সরকারকে বা এটা দিয়ে আমার দাবি আদায় করব, তাহলে তো আমরা রাজনীতি করতে পারবো না, আমাদের দেশটা তো অচল হয়ে থাকবে। বার্তা সব পক্ষ থেকেই শুনছি। এই জায়গায় আমি বলছি ওকে, একটা জায়গায় এসে আমরা খুব হাই লেভেলের মানে চূড়ান্ত মেজাজের জায়গায় পৌঁছে গেছি। এখন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আস্তে আস্তে কুল ডাউন করতে হবে। দেখেন দূরত্ব সবসময় কিন্তু শুধু দূরে ঠেলে না, কখনো কখনো কাছেও টানে। আচ্ছা, কাছে ঠেলবে কিনা, আপনার কাছে কিভাবে আসবে সেটা বোঝার চেষ্টা করব। এর আগে আমরা আরেকটু বুঝে নিই যে কাছে